একটু জাস্ট হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না, সাউন্ড নেই। এবার কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না না এখনো? এই তো শোনা যাচ্ছিল, আবার কি শোনা যাচ্ছে না বলছে তো। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? এবার এবার কি আসছে? এবার একটু আসছে কিনা বলুন একটু। এবার আসছে? এবার মনে হচ্ছে শোনা যাচ্ছে নাকি? শোনা যাক, চেষ্টা কর। এবার শোনা যাচ্ছে। নমস্কার সবাইকে। স্বপ্নসাজী পরিবারের আমিও একজন সদস্য, তো আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে এই অনুষ্ঠানটা করছি। অনুষ্ঠান ঠিক নয়, মনিকা ম্যাডাম একদিন আমাকে লিখেছিলেন যে আপনার সাথে কারোর পরিচয় হয়নি, তো পরিচয় করার জন্যে আর কি, পরিচয় করতে গেলে তো একটা উপলক্ষ লাগে, একটা মাধ্যম লাগে। সো এটা ফেসবুক মাধ্যমেই হলো। তো এর আগে বহুবার, 3বার 4বার প্রায় বলেছি শান্তনুবাবুকে যে আমি আসছি, আজকের আসবো, কালকের আসবো, কিন্তু আসতে পারিনি। প্রথমেই আজকের জাস্ট আড্ডা দিতে এলাম, একটু সাহিত্য আড্ডা বলা যায়, কিন্তু আড্ডা দিতে এলাম। তো সেই আড্ডা শুরু করার আগে আমি প্রথমেই দুঃখিত যে আমি একটা পোস্ট করেছিলাম স্বপ্নসাজিতে, সেখানে স্বপ্নসাজি আমি লিখেছিলাম, আসলে স্বপ্নসাজি, কিন্তু ওটাকে এডিট করতে গিয়ে আমি আর পারিনি, কোনোভাবেই পারিনি। তো ভীষণ খারাপ লাগছে ওই জন্যে। আর একটা ছোট্ট ভুল, এই ভুল না থাকলে ভালোও লাগে না। মনিকা ম্যাডামের আমাকে লিখেছিলেন যে আবৃত্তিকার, সো আমি আবৃত্তিকার নই, আমি কিছু লিখি, কিছু সাহিত্যের সাথে যুক্ত থাকি, এর বাইরে আর কিছু নয়। সত্যি আমি আবৃত্তি করতে পারি না। তো আমার আজকের অনুষ্ঠানের প্রসঙ্গ শুধু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এই কারণে যে রবীন্দ্রনাথ কখনো মনে হয় উনি প্রাণের আশ্রয়, কখনো আমার লেখার যতটুকু লিখতে পারি, যতটুকু চৈতন্য, যতটুকু বোধ, ওটা রবীন্দ্রনাথ। সাহিত্যের একটা রবীন্দ্র যুগ ছিল, সেই যুগকে ভাঙার জন্য ভীষণভাবে অনেকভাবে অনেক কবি সাহিত্যিক চেষ্টা করেছিলেন। রবীন্দ্র যুগের 3টে যুগ, একটা যুগ যেটা শুরু হয়েছিল শাস্ত্রী মহাশয়কে দিয়ে, হরপ্রসাদ শাস্ত্রী, তিনি নেপালেতে প্রথম চর্যাপদের একটা বই খুঁজে পান, এবং সেই বইটা বলা যায় ওই বড়ুচণ্ডী দাস বৈষ্ণব সাহিত্য এর মূলাধার। ওটা একটা যুগ। ও পরের যুগটা হলো রবীন্দ্র যুগ, তারপরে জীবন এক যুগ, আজকের কি যুগ আমি জানি না। রবীন্দ্র উত্তর যুগটা ছিল জীবনানন্দ দাশের যুগ। তো ছেলেবেলায় দেখতাম মাকে রোদ্দুরেতে বসে থাকতে, হাতে থাকতো ইভানের গল্প, রাশিয়ান রূপকল্পের গল্প, রূপকথার গল্প, ইভান, গোল গোল রুটি, নেগড়ে বাঘ। তখন আমার রবীন্দ্রনাথের সাথে পরিচয় নেই। স্কুলেতে যেতাম, ডাঙ্গুলি খেলা, ওই এক্কা দোক্কা খেলা,
ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বাতাবি লেবু ফুটবল খেলা, এসব খেলতে খেলতেও কিন্তু রবীন্দ্রনাথের সাথে পরিচয় হয়নি। ক্লাস 5-6-এ তখন রবীন্দ্রনাথের সাথে হঠাৎ আমার দেখা, মানে কি, একদিন সাইকেল করে সাইকেল শিখছি, সবে যাচ্ছি স্কুলের একটা মাঠ, সেখানে গাছেতে বই ঝুলছে, গাছে থেকে বই ঝুলছে। সেই বইগুলোর পাশেতে দুটো হ্যাজাক, দুখানা টিউবলাইট, বেঞ্চগুলো সব মাঠে এসে বসে গেছে। তার মধ্যে ধোপ ও দূরস্থ দুজন ভদ্রলোক বসে আছেন, চুল পরিপাটি করে সাজানো, অনেক ছাত্রছাত্রী বসে আছেন। তারা এক এক করে কবিতা পাঠ করছে। থমকে গেলাম। তার আগে কখনো গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত শুনেছি, বাড়িতে রবীন্দ্র চর্চা শুনেছি, দাদা গীতি আলক্ষ লেখেন শুনেছি, বাড়িতে রবীন্দ্র জন্মোৎসব হয়, 22শে শ্রাবণ হয়, সেসব দেখেছি। কিন্তু রবীন্দ্রনাথের সাথে আমার সম্যক পরিচয়টা তখনো হয়নি। রুমা ম্যাডাম লিখছে নেট ঘুরেই যাচ্ছে, মানে এটা কি আমার দিক থেকে হচ্ছে? শোনা কি যাচ্ছে? না, একদম শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো মনিকা ম্যাডাম, শোনা যাচ্ছে কি? তো যা হোক, কেউ যদি একটু বলেন তাহলে ভালো হয়। তো রবীন্দ্রনাথের সাথে ওই একদিকে রবি অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে, আর পূব আকাশেতে রবি যেন উঠছেন আমার সাথে পরিচিত হওয়ার জন্য। একজন পাঠ করতে উঠলেন, ক্লাস 8-9-এর ছেলে। সেদিন সেই মুহূর্তে রবীন্দ্রনাথের সাথে আমার প্রথম পরিচয়। সে পরিচয়টা হলো কৃপণ কবিতার মধ্যে। আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠো মুঠো করিয়ে নেব ভারে ভারে। ছেলেটি পাঠ করছিল। রবীন্দ্রনাথ এই পর্যন্ত একজন রাজা এসে দাঁড়াচ্ছেন, আর হতদরিদ্র মানুষগুলো তারা এই আশায় বুক বাঁধছে যে কোথায় রাজা আর প্রজার মধ্যে ভেদাভেদটা ঘুচে যাবে, রাজা তাদের ধনধান্য চতুর্দিকে ছড়াবে না, তারা মুঠো মুঠো কেড়ে নেবে। তখন তাদের মনেতে শুধু দারিদ্রতার গল্প জেগেছিল। রাজাকে তারা মনে হচ্ছিল সমস্ত কল্পতরু। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। কোথায় যেন একটা গল্প জন্ম নিচ্ছে। একজন ভিক্ষুক, অর্ধভুক্ত মানুষ, রাজা এসছেন, রাজা ধনধান্য ছড়াবেন,
মুঠো মুঠো কুড়িয়ে নেবে, দুঃখ দূর হয়ে যাবে, গ্লানি দূর হয়ে যাবে, রাজাকে সম্মুখ থেকে দেখবেন। এ হলো না ঘটনায়। ঘটনাটাকে তিনি পাল্টে দিলেন, একটা ক্রমশ গল্পের দিকে, একটা কাব্যকে নিয়ে চলে যাচ্ছেন আস্তে আস্তে। সমস্ত চেতনা যেন একটা থম মরেছিল ওই আবৃত্তিটা শুনতে শুনতে। ছেলেটি তখন প্রাণপণে চেষ্টা করছে, প্রতিযোগিতা ছিল না, প্রাণপণে চেষ্টা করছে সেই মানে স্তরের পর স্তর বিভঙ্গের সঙ্গে বিভঙ্গ মিশিয়ে স্বরক্ষেপণটাকে সেভাবে রেখে, যাতে সে ওই প্রতিযোগিতায় একটা স্থান পেতে পারে। আর আমি ভাবছিলাম একটা কাব্য কোথা থেকে যেন গল্পের দিকে এগিয়ে যাচ্ছে। মরি, একই কথা একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলে মেতুলে একটি ছোট কণা। তখনও আমি নিস্তুপ, আমি ধীরভাবে শুনছি একটা গল্প যেন কাব্যের গায়ে 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 লেগে চলছে। একজন রাজা, সে যেন আত্মসমর্পণ করছেন একজন অভুক্ত মানুষের কাছে। এই যে সমস্ত সন্দিহীনতা, তার মধ্যে থেকে হঠাৎ তার শেষ পংক্তিটা শুনছি, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি, ভিক্ষা মাঝি একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যারা যে ভিখারি রে। হ্যালো 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 হ্যালো, এই তো দেখা যাচ্ছে তো। হ্যালো, হ্যালো, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, মানে লাইন নেটেরই সমস্যা হয়েছিল, কেটে গেল। ভীষণ খারাপ লাগছে আমার নেটটা কেটে গেছে বলে। তো আমার কন্ট্রোলে ছিল না আর কি, হঠাৎ করে নেটটা কেটে গেল। শান্তনুবাবু শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আমি শুনি, মানে কন্টিনিউটা করি। তো এই কৃপণ কবিতাটায় প্রথম পরিচয় হলো রবীন্দ্রনাথের সাথে। আর প্রথম আমার মনে হলো এই কবিতায় অন্য রবীন্দ্রনাথ বোধহয় অন্য রকম কোনো মানুষ, যিনি সৃষ্টিকে একটা সততার মধ্যে দেখেছেন। সততা কিরাম না, তিনি কুয়োদ্ধারে লিখছেন, তোমায় কিছু চাই, তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রইলাম। একলা ছিলেম কুয়োর ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়, কোন আলসে রইনু বসে কিসের তাড়নায়। রবীন্দ্রনাথ কৃপণ কবিতাটা শোনার পর মনে হলো যে অনুভূতিটা হয়েছিল, ক্রমশ বয়স বাড়তে বাড়তে সেই অনুভূতিটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো।
পরে রবীন্দ্রনাথের বিভিন্ন বিভাঙ্গের কবিতা গান শুনতে লাগলাম, পড়তে লাগলাম, এবং অদ্ভুতভাবে কোথায় উনি প্রেম আর কোথায় উনি পূজা এই দুটোকে মিশিয়ে ফেললেন। কৃপণ কবিতাটা একটা অদ্ভুতভাবে লিখলেন উনি যে তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। যেন তিনি দেবতার কাছে বলছেন, তিনি যেন অর্পণ করছেন, যেন ভক্ত এবং ভগবানের সাক্ষাৎ হলো। তো সেই যে কবিতার প্রতি প্রেম, সেই ক্লাস 6 আমার জাগলো। সে শুধু অবলম্বন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরই। তিনি ভয়ঙ্করভাবে বিভিন্ন পর্যায়কে ভাঙতে পারলেন। তিনি কোনটা যে তার প্রেমে লিখলেন, কোনটা যে তার পূজায়, গুলিয়ে গেল সব। তিনি পূজা পর্যায়ের একটা গান লিখলেন, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায়, দিও তোমার জগৎ সভায়, এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজেরই প্রাণ, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে, আমি যেন নারই দূরে, এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। তিনি একদম নিজেকে উজাড় করে গেয়ে দিলেন এক তর্পণের ভেতর। আবার তিনি প্রেম পর্যায়ে লিখছেন, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলব না, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হাড়ে, প্রেমকে আমার মালা করে গলায় তোমায় দোলাবো, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতন অলোকে টানে জুয়ারে ঢেউ তোলাবো, আমি রূপে তোমায় ভোলাবো না আর ভালোবাসায় ভোলাবো। কি প্রেম, কি প্রেম পর্যায়ের গান।
কোন নিবেদন, প্রেমে এত নিবেদন, এই নিবেদন তো প্রেম পর্যায়ে চলে গেছে। তিনি প্রেম পর্যায়ে, তিনি পূজা পর্যায়ে কখন যে তার লেখার মধ্যে মিশে গেছে এ আর আমি পাইনি কোনোদিন, কারু লেখার মধ্যে পাইনি। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন, আমি রবীন্দ্রনাথের প্রায় ভাষাতেই বলি, উনি বলছেন গদ্য কবিতা যখন ফরাসি বিপ্লব হলো তখন বাংলার বহু নব্য যুবক ফরাসি এবং ইউরোপিয়ান কবিতার প্রতি ঢলে পড়লেন। তখন সেটা একটা আভিজাত্যে পরিণত হলো, ইউরোপিয়ান কবিদের কবিতা পাঠ করা, সাহিত্য পাঠ করা। রবীন্দ্রনাথ লিখছেন, রবীন্দ্রনাথ ঠিক তখনই ভাবলেন যে আমাদের তো দীর্ঘ বাংলা ভাষার ঐতিহ্য। তার আগে বঙ্কিমচন্দ্র সংস্কৃত থেকে বেরিয়ে এসে একটা নতুন শব্দ দিয়ে তৈরি করলেন তার কপালকুণ্ডলা, বিভিন্ন তার উপন্যাস। তিনি তার পরবর্তীকালে আক্ষেপ করলেন যে সাহিত্যের পথ বড় ভঙ্গুর। বঙ্কিম যে পথ তৈরি করে গেল সে পথে হাঁটার পাঠক কই, সে পথে হাঁটার সাহিত্যিক বা কই। তিনি বললেন যে মুক্ত ছন্দেতে তিনি লিখতে শুরু করলেন। এই মুক্ত ছন্দেতে লেখার প্রায় গদ্যের মতন করে কবিতাকে লেখার যে দক্ষতা, তিনি সেই দক্ষতাকেও এভাবে ব্যাখ্যা করলেন যে দেব সেনাপতি কার্তিকেয় যদি কেবল স্বর্গীয় পালোয়ানের আদর্শ হতেন তাহলে শুম্ভু নিশুম্ভের চেয়ে ওপরে উঠতে পারতেন না, কিন্তু তার পৌরষ, তার কমনীয়তার সঙ্গে বিবিশ্ব আছে, তাই তিনি দেব সাহিত্যে গদ্য কাব্যের সিংহাসনের উপযুক্ত। তিনি বলছেন যদি কার্তিকেয় যদি শুধু শক্তি দিয়ে, কাব্য দিয়ে নয়, ওই জন্য এটা আমাকে শক্তি দিয়ে যদি কাব্য লেখা হতো তাহলে কার্তিকেয় শুধু একজন হয়তো হতেন ওই পালোয়ান, তিনি কখনোই সাহিত্যের একটা কমনীয় ভাবে আসতেন না। তিনি এক জায়গায় লিখলেন প্রবন্ধে, সাহিত্যের স্বরূপ প্রবন্ধের নাম, যে সত্যই আসলে সৌন্দর্য। আমার মনে হলো আমরা তো সবাই জানি যা সৌন্দর্য তাই সত্য, এটা নয়, কিন্তু যা সত্য তাই সৌন্দর্য, এ তো আমরাও জানি। তিনি লিখেছেন এর মধ্যে কি আমরা একটু বাড়াবাড়ি করে জানি, যা সত্য তা শাশ্বত। তিনি রবিবাবু তো আমাদের মতন নয়, তিনি বললেন যে সত্য তাই সৌন্দর্য, তার ভেতরই সৌকর্য আছে, যার ভেতরে উপলব্ধি আছে। অন্তর দিয়ে উপলব্ধি করা যায় যা, তাকে তিনি বললেন যে নিবিড় উপলব্ধি, তাকেই তিনি বললেন সত্য, এবং তাকেই তিনি বললেন সৌন্দর্য। সূক্ষ্ম একটা কোথায় তফাৎ হয়ে গেল আমাদের সাথে। আমরা এতদিন জানতাম সত্য মানে যা সত্য তাই সৌন্দর্য। তিনি বললেন সত্য তো সুন্দর, কিন্তু সত্য যা জ্ঞান দিয়ে উপলব্ধি করা যায় না, যা নিবিড় উপলব্ধি করে বোঝা যায় না, যা অন্তর দিয়ে শুধু স্বীকৃত দেয়া যায়, স্বীকার করা যায়, তাই সত্য, তাই সুন্দর, সেটাই সৌকর্য। তিনি উদাহরণ দিলেন, সাহিত্যের স্বরূপ প্রবন্ধে উদাহরণ দিলেন যে সর্বগুণাধার যুধিষ্ঠিরের থেকে হঠকারী ভীম অনেক বেশি বাস্তব। রামচন্দ্র যিনি শাস্ত্রের সমস্ত নীতি সাজিয়ে জীবনযাপন করলেন, তার থেকে লক্ষণ অনেক বেশি বাস্তব। কারণ
তার ভেতর ধী নেই, তার ভেতর তিনি ক্রোধান্বিত হন। রামচন্দ্র ক্রোধান্বিত হন না, লক্ষণের মধ্যে প্রতিরোধ করার ইচ্ছা আছে, তার জন্য তাকে বিপদগামী হতেও সে দ্বিধা করবে না। কিন্তু রামচন্দ্র তিনি শান্ত ধী, সমস্ত নিয়মকানুন মেনে সবকিছু করেন, সত্যকে উদ্ঘাটন করে নিয়ে আসেন। তাই তিনি বললেন যে সত্য তাই সুন্দর যদি তা জ্ঞান দিয়ে না, উপলব্ধি দিয়ে নয়, শুধু শিব অন্তরের স্বীকৃতি দিয়ে বোঝা যায়, তবেই তা সত্য। তিনি বললেন কি না, তিনি বললেন তাহলে কি কাব্য মানে কি, শুধু কি সত্য তাই কাব্য? তিনি বললেন না, তার সাথে জুড়ে আছে শিল্পকলা। এখানেই বাঙালির চেতনার মুক্তি আশ্রয় এক যুগ পুরুষ হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। তিনি বললেন আসলে সাহিত্যের প্রাণ ধারা তা কিন্তু সাহিত্যের নারীর ভেতর আছে। যদি সাহিত্যের বিষয়বস্তুটুকু টলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই সাহিত্যের ভেতর আর প্রিয়বেতা থাকে না, সে সাহিত্য আর সত্য নয়, সেই সাহিত্য আর সুন্দর নয়। তিনি বললেন, উদাহরণস্বরূপ বললেন যে গরু যখন তার বাছুর মারা যায় তার তখন দুধ প্রবাহ বন্ধ হয়ে যায়, কিন্তু যে মুহূর্তে সেই বাছুরের ছালটাকে দিয়ে ভেতরে খড় দিয়ে গরুর সামনে রাখা হয়, তার কোথা থেকে দুধ যেন বেরোতে আসে। এই যে একটা ছলনা, অর্থাৎ বাছুর নেই কিন্তু বাছুরকে রেখে দেওয়ার যে ছলনা, তার ভেতর আহ্বানও আছে, তার ভেতর সত্যটুকু আছে যে বাছুরটা হয়তো বেঁচে আছে, তাই তার জন্য দুধ দেয়া, তাই গরুর দুধ প্রবাহিত হয়। অথচ কিছুদিন আগেই যখন বাছুরটা মারা গেছিল তখন তার দুধ স্তব্ধ হয়ে গেছিল। অর্থাৎ সাহিত্যের সততা, সাহিত্যের সত্য, সাহিত্যের সৌকর্য, সমস্ত কিছু দাঁড়িয়ে আছে এই নারীর ভেতর। এই রবীন্দ্রনাথ প্রথম বলে যান এবং খুব দীপ্ত কণ্ঠে বলে যান। তিনি বললেন যে বাংলা ভাষাতে যদি কেউ মৌলিক কিছু লিখে তার স্বীকৃতি পাওয়ার উপায় নেই। কিন্তু তিনি বললেন যে আগেকার দিনে কি ছিল, রাজা ছিল, তার সভা ছিল, সেই সভাতে পাঠ করতাম আমরা, পাঠ করতেন কবি সমাজ। তো সেখানে রাজা যদি স্বীকৃতি দিত যে কবি, তাহলে এই সঙ্গীত শিল্পী, তাহলে কিন্তু সমাজ তাকে স্বীকৃতি দিত। আজকে সে রাজাও নেই, সেই স্বীকৃতিটুকু পাওয়াও কিন্তু যথেষ্ট শক্ত। তাই তো আজকের দিনে আমরা বাস্তবে দেখতে পাই, এত দলাদলি করি, এত ক্ষমতার কাছে মাথা নুইয়ে যাই, এত দলের কাছে মাথা নোয়াই কেন? কারণটা হচ্ছে যে আমাকে যে কষ্টটা করে আমার শিল্প চর্চাটাকে তুলে ধরতে হবে দর্শকের সামনে, পাঠকের সামনে, শ্রোতার সামনে, সেটা অনেক সহজে হয় যদি আমি একটা দলের বেশ আগলের মধ্যে থাকি। তা দল আমার হয়ে করে দেবে। ওখানে ছিল রাজা, আর এখানে এসে গেল কি না দল, ক্ষমতা, রাজশক্তি। কখনো কখনো এই যে ফরাসি বিপ্লব হয়েছিল, ফরাসি বিপ্লবের তারা বলতে শুরু করলো রাজধর্মের বিপরীতে কথা বলতে শুরু করলো, তারা মুক্তির সপক্ষে বলতে শুরু করলো, তারা সমস্ত ক্ষমতার বিপক্ষে কথা বলতে শুরু করলো। নতুন যারা প্রাণ, নতুন যারা যুবক, তারা সবাই ঝাঁপিয়ে বলল বাংলা ভাষাকে ছেড়ে। আর ঠিক তার আগেই মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দেতে লিখে গেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ভীষণভাবে সৎ ছিলেন, তাই বলেছেন মধুসূদন যে অমৃতাক্ষর ছন্দ লিখে গেছেন, সেই ছন্দেতে কখনো কখনো ছন্দের গণ্ডি পেরিয়ে চলে গেছে, কিন্তু তবুও তিনি একটা কথা বলে গেছেন যে মধুকবি যে মেঘনাদ বধ কাব্য লিখল, সেই মেঘনাদ বধ কাব্য অচিরে ধ্বংস হয়ে গেল, তাকে আর কেউ অনুসরণ করলো না। কারণটা হচ্ছে যে
বাংলা সাহিত্যের গভীরতা বোধহয় কোথাও হালকা হতে শুরু করেছিল। তাই তিনি খুব আক্ষেপ করে বললেন যে বঙ্কিম যে পথ খনন করে গেছে সে পথে হাঁটার আর কেউ নেই। পাঠক কই? কোথায় বা সেই সাহিত্যিক? কারা বা সেই চর্চাটা করবে? তিনি করতে পারলেন না। একজন কবি শুধু কি কাব্য রচনা করে, শুধু কি কবিতা লিখে, শুধু কি সাহিত্য চর্চা করে সে পরিপূর্ণ একজন মানুষ হতে পারে, যার যুগের পর যুগ, কালের পর কাল তার শুধু দুটো চরণেতে মাথা ছুঁয়ে দিলে যেন কোথা থেকে সাহস জেগে উঠে যে এবার বোধহয় আমিও খানিকটা লিখতে পারবো নখের মতন। যুগের কবিতা হয় না। তার অসংখ্য সচেতনতা থাকে সমাজের প্রতি, নিজের প্রতি, বোধের প্রতি, চৈতন্যের প্রতি। এই যে চৈতন্যের কথা উঠল, সেখানেই উঠে এলো আর এক পুরুষ, যে পুরুষের নাম শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। ধর্ম নয়, আমি ঠাকুর রামকৃষ্ণদেবকে ধর্ম বলে চিনি না। রামকৃষ্ণদেব শুয়ে আছেন, রামকৃষ্ণদেব জোড়াসাঁকো বাড়িতে গেছেন, প্রথম রবীন্দ্রনাথকে দেখছেন তিনি প্রথম বলে উঠতে পারলেন তোর যোগী বাবা কেমন আছে? দেবেন্দ্রনাথ ঠাকুরকে বলছেন যোগী বাবা, ভোগী যোগী বাবা কেমন আছেন? তার বলার এইটুকু সততা ছিল ঠাকুরের। তিনি শুয়ে আছেন তিনি শেষ শয্যায়, 3 দিন জলস্পর্শ করেননি। হঠাৎ 3 দিন পর কোথা থেকে শক্তি জেগে উঠল তার। তিনি উঠে এলেন, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছেন, সিঁড়ি বেয়ে বেয়ে। মাঠেতে ভর্তি তার ভক্ত, তারা কাঁদছে, চোখে জল। দূরে দেখে গিরিশ দাঁড়িয়ে। তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে বললেন, গিরিশ কি বুঝছো আমায়? ক্লান্ত স্বর, চোখ ঢুকুরে গেছে কোঠরে, সারা শরীরটা একটা শীর্ণ কাঠির মতন হয়ে গেছে। গিরিশ 2 চোখে জল নিয়ে বললেন, ব্রহ্মকে বুঝবো এমন শক্তি তো আমার নেই। ঠাকুরের ওই ক্লান্ত চোখে, ক্লান্ত মুখে, ঠোঁটেতেও কিন্তু বাঁকা হাসি, স্মিত হাসি। ঠাকুর ফিরে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। হঠাৎ ফিরে দাঁড়ালেন, চাতালে ফিরে গিরিশের দিকে ফিরে বললেন, তোদের চৈতন্য হোক। সে কথা আজও গায়ে লোম উদ্দীপিত করে। যেমন রবি ঠাকুরের কাব্য চেতনা পড়লে, তার প্রবন্ধ পড়লে লোম শিহরিত হয়। ওই চৈতন্য হোক কথাটার মধ্যেই সমস্ত কিছু বোধ শিহরিত হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে। তিনি শুয়ে পড়লেন। সেই যে তার শেষ বাক্য, তিনি মহাসমাধিতে পৌঁছে গেলেন। রবি ঠাকুরকে কেন এত কথা বললাম? চৈতন্যর কথাটা বললাম। একজন কবি তার যদি যাপন দিয়ে প্রমাণ না করতে পারেন তিনি চেতনার কবি, তিনি বোধের কবি, তিনি সমস্ত কিছু বোঝেন, অনুভব করেন, ভবিষ্যৎ দেখতে পান, এভাবে তিনি যদি নিজেকে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে তিনি বোধহয় যুগের কবি হতে পারেন না। আজ দেখছেন না, আজকে তো আমরা দেখতে পাচ্ছি এই কবির এই কুৎসা রটছে, ওই কবির ওই কুৎসা রটছে, অথচ তারা ভয়ঙ্করভাবে জনপ্রিয়, কিন্তু তাদের যাপন এত অসহ্য যে তাদেরকে কাল ভুলে যাবে। তারা বেঁচে থাকতেই তাদের নামে ভয়ঙ্কর কুৎসা, তারা মারা গেলে তো হয়তো আর কেউ মনে থাকবে না তাদের। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর বাইরে, উঠতে সমস্ত কিছুর ঊর্ধ্বে। তার সাথে গান্ধীজির ভয়ঙ্কর ভালো সম্পর্ক ছিল। স্বদেশী আন্দোলন হচ্ছে, সবাই উদ্দীপিত, এবার আমাদের মুক্তি চাই, আর শোষণ নয়, আর শাসন নয়, আর বিদেশি শাসন নয়। আমাদের তো গুরুকুল ছিল, আমরা তো ভয়ঙ্করভাবে শিক্ষিত ছিলাম। আমাদের মূল ধারাটাই ছিল শুধুমাত্র আমাদের শিক্ষা। আমাদের প্রাচীন সভ্যতা ছিল ভারতবর্ষের, আর্যাবতের প্রাচীন সভ্যতার আমরা শরিক ছিলাম। আমাদেরকে শাসন করে গেল অনেক বছর ধরে তারা, আর নয়। স্বদেশী আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়লেন গান্ধীজির সাথে। রবীন্দ্রনাথ লিখলেন,
আজকের কোনো কবির ক্ষমতা হবে না এত সচেতনতা দেখানোর। তিনি লিখলেন যে ওই অভুক্ত গরিব মানুষগুলো ভারতবর্ষের, তারা ওই কি বলে ওটাকে, চরকার পোশাক পরিচ্ছদ কেনার মতন পয়সা থাকবে না, তাদের মিলে কাপড়ই পরতে হবে। তাই স্বদেশী আন্দোলনটাকে তিনি সমর্থন করলেন না। গান্ধীর সাথে মনান্তর ঘটল না, কিন্তু মতান্তর ঘটে গেল। সারা ভাবুন, যারা সমস্ত ভারত উত্তাল স্বদেশী আন্দোলন নিয়ে, রবি ঠাকুর একমাত্র দাঁড়িয়ে গেলেন যে এই ভেবে তিনি বাস্তব বুঝেছিলেন, বাস্তবতাকে তিনি সত্য বলেছিলেন। তার প্রবন্ধেতে তিনি বারবার লিখে গেছেন বাস্তবতাই আসলে সত্য। তিনি ভয়ঙ্কর বললেন, মিলের কাপড় কেনার পয়সা নেই, এর কাপড় পয়সা নেই, চরকার কাপড়, মিলের কাপড়ই পরতে হবে। এই যে সচেতনতা, এই যে অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তার সচেতনতা ওই গরিব মানুষগুলোর প্রতি, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের প্রতি, এই সচেতনতা তিনি সমালোচিত হয়েছেন ভীষণভাবে। এমনকি তাকে দেশ বিরোধী কাজের জন্যও অনেকে গালমন্দ করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ পেছনে হটেন। এখানেই কবির একটা মাহাত্ম্য, কবিতার শ্রেষ্ঠত্ব, শিল্পকলার শ্রেষ্ঠত্ব এখানেই, যে শুধু সাহস দিয়ে দেখাতে পারবে। রবীন্দ্রনাথ লিখলেন, নৌকা দুটো প্রস্তুত হইল ঘাটে, মোক্ষতা আসিল কহি, হে দাদা ঠাকুর আমি হব তব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি মেলে, ব্লা ব্লা ব্লা। রবীন্দ্রনাথ প্রথম দু লাইন লিখলেন, নৌকো দুটি প্রস্তুত হইল ঘাটে। একটা গল্প, একটা কাব্যেতে গল্প। কি গল্প? ঝড় উঠল, সেখানে মোক্ষদার ছেলে এসে খুব বায়না করলো বলে তাকে নেওয়া হলো। কে নিল? দাদা ঠাকুর। আর যখন ঝড় উঠলো তখন বললো, ওই ওর অলক্ষণের জন্যেই আজকে ঝড়টা উঠেছে, ওকে দাও সমুদ্রে ফেলে দাও, ভাসিয়ে দাও। তাই হলো। রবীন্দ্রনাথ সারা কবিতার কাব্যটার মধ্যে নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে, এই দুটো নৌকের গল্প আর তিনি উল্লেখ করলেন না সারা কবিতার ভেতর। একটা নৌকোর মধ্যেই, একটা জানের মধ্যে, গল্পের মধ্যেই তিনি সীমাবদ্ধ রয়ে গেলেন। কি জাগলারি, কি ভয়ঙ্কর রূপগল্প, চিত্রগল্প আঁকা। আমরা আবৃত্তি করি, প্রদীপ ঘোষের একটা আমি বক্তব্য পড়ছিলাম, উনি খুব ভয়ঙ্কর সত্য বলে মনে হয়েছিল যে আমরা যখনই আবৃত্তি করি, প্রায় অধিকাংশ, আমি বলছি না সবাই, অনেক অংশ, অধিকাংশ বলছি না অনেকাংশ বলছি, তাহলে বোধহয় সুন্দর শুনতে লাগবে, তারা কবিতার বোধেতে নিজেদের নিমগ্ন করতে পারেন না, তার আগেই আবৃত্তিটা করে দেন। আবৃত্তি করেন ভয়ঙ্কর চড়া সুরে, কখনো নাটক করে, কখনো প্রায় যাত্রার সমতুল্য জায়গায় চলে যান, কিন্তু কবিতার অর্থ কোনো বোঝেন না। প্রদীপ ঘোষ এক জায়গায় বলছেন যে, আমি দেবতার গ্রাস যখন আমি রেকর্ডিং করলাম, আমি বেনিম মাধব বাবুর কাছে পাঠালাম, উনি অ্যাপ্রুভ করলেন এবং আমাকে ডেকে পাঠালেন। তার আগে করে 1000টা প্রশ্ন করলেন, কেন তুমি এভাবে আবৃত্তিটা করেছো? তো আমি তাকে বললাম যে, আপনি যখন নদী তীর দিয়ে হেঁটে যাবেন, তখন আপনার পাশের বন্ধুটি বা পাশের পড়শিটি বা পাশের আত্মীয়টাকে কোনো কথা বলতে গেলে খুব জোরে কথা বলতে হয়, কারণ আমি বাতাসের বিপরীতে আছি। তাই এই জোরে কথা বলার যে প্রবণতা, এটা কিন্তু বাতাসের বিপরীতে হয়, শব্দের ওপর জোর হয়, কারণ আমাকে সেই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী। তার মানে কি, না কবিতাটাকে আত্মজ করাটার নাম কিন্তু ওই প্রকৃত আবৃত্তি। যেটা আমি প্রথমেই বললাম, ক্ষমা চেয়ে নিলাম, আমি আবৃত্তিকার নই, তা আমি রবি ঠাকুরের ভক্ত বলা যায়। আমাদের দুর্গাপুজো আসতো, অষ্টমী মায়ের অঞ্জলি দেওয়ার সময় মায়ের চোখে দেখতাম সমস্ত কিছু আশীর্বাদের দীঘল চোখ।
সন্ধ্যা পুজোয় দেখতাম তিনি যেন ক্রোধান্বিত, তার চোখেতে আগুন জ্বলছে। আর যখন বিসর্জন হতো তখন দেখতাম যেন নদীতে ভেসে যাচ্ছেন তিনি, পুকুরে ভেসে যাচ্ছেন তিনি, তার চোখে জল। এগুলো হচ্ছে অনুভব। কিন্তু রবীন্দ্র পুজো 25শে বৈশাখ সে ছিল আমাদের প্রাণের পুজো। ঝুড়ি করে মাটি নিয়ে এসে মঞ্চ তৈরি করা, রাধাচূড়া দেবদারু গাছ নিয়ে এসে পুঁতে দেওয়া, সেখানে বসতেন পাড়ার সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষটা, তিনি হতেন সভাপতি। রবীন্দ্রনাথ ছবিতে স্মিত হেসে হেসে বাঁদিকে বসে থাকতেন। পাড়ার ছোট মেয়েটা নতুন শাড়ি পরা অবস্থায় কবিতায় শিশু ভোলানাথ থেকে কবিতা বলতে উঠতো, অবধারিতভাবে সে কবিতাটাকে গুলিয়ে ফেলতো, কুচিয়ে তো খুলে। তার মা প্রম্পট করতো ভেতর থেকে, বাইরে এসে যখন কবিতাটা শেষ হতো তখন মেয়েটা অঝরে কাঁদছে। পাশার মা বলছে দেখো কি সুন্দর কবিতাটা পাঠ করলো। সবাই জড়িত থাকতো রবি পুজোয়। সে ছিল 25শে। আর আমাদের বিষাদের শূন্যের উৎসব ছিল 22শে শ্রাবণ। এই যে দীর্ঘদিন দীর্ঘকাল জুড়ে আমরা 25শে বৈশাখ করি, আমরা 22শে শ্রাবণ করি, এ কোথায় এ ভগবানের পুজো ছাড়া কিছু? রবীন্দ্রনাথ কতটা রবীন্দ্রনাথ সাহিত্যের প্রতি সৎ, এটা তিনি একটা প্রবন্ধে লিখছেন। তিনি বলছেন গত করল আমি একটা নাটক লিখলাম, নাটকটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে। আমি যদি একটা বলি যে আমি একটা কবিতা লিখলাম, কবিতাটা কেউ আপনারা না বললেও যেরকম অসংযমী একটা কথা হবে, রবীন্দ্রনাথকে কিন্তু অসংযমী লাগলো না। তিনি বললেন কি, তিনি বললেন যে গতকাল যে নাটকে জন্ম দিয়েছি তা সর্বাঙ্গ সুন্দর। বোধহয় দিন দশেকের বেশি এর জন্মটা হয়নি, মানে সময় লাগেনি। তোমরা বলবে নিজের লেখা সম্বন্ধে নির্ধারণ করছো নিজেই লেখক, এ কেমন? আমি বলবো যে আমার লেখাতে আমি যতটা নির্ধারণ, অন্যকে কতটা বিচার করা যায়। যে কবি তার কাছে কোনো শিল্পী এসে বলে এই কবিতার অর্থটা বোঝাও, তখন সে আর রবীন্দ্রনাথ থাকে না যে রবীন্দ্রনাথ কবিতাটা লিখেছিলেন। তিনি বোঝাচ্ছেন তিনি অন্য রবীন্দ্রনাথ, ফলে তার ভুলভ্রান্তি হবেই। কিন্তু যখন আমি আমার নিজের কবিতাটাকে নিজেই জন্যেই পর্যায়ক্রমে তাকে আলোচনা করছি, তখন তাকে বলতে পারি কোনটা আমার ভালো লেখা কোনটা খারাপ। ছেলেবেলায় উনি বলতে বলতে অদ্ভুত একটা মানে ঘটনা বলছি, যেটা বললে মানে আমাকে অন্য লোকে এসে প্রমাণ করতে বলবে যে প্রমাণ করো প্রবন্ধেতে। রবীন্দ্রনাথ বললেন কি, রবীন্দ্রনাথ বললেন যে ছেলেবেলায় যৌবনেতে আমি রঙ্গটা লিখেছিলাম, যখন লিখলাম তখন মনে হলো এ কবিতা আভিজাত্যে ভরা, এ কবিতা ভয় গৌরবের কবিতা। কিন্তু যত বয়স বাড়তে শুরু করলো, যত পড়তে লাগলাম শুনতে লাগলাম এই নির্ঝরের কবিতাটাকে, তখন মনে হলো যে এটা যদি দেবীর নামে চালিয়ে দিতে পারতুম তাহলে আমি সব অনেকটা প্রাণের আরাম পেতাম। তাই আমি বলছি আমার নির্ঝরের স্বপ্নবঙ্গ, তাকে আমি নলিনী সুন্দরীর নামে চালনা করতেও আমি করতাম, কারণ অন্য লোকে তাকে ভেবেছে ভীষণ ভালো কবিতা, আর আমি আমার কবিতা নির্ঝরের স্বপ্নবঙ্গকে বলছি অসম্ভব খারাপ একটা কবিতা। আর আজকের আমি সেই সর্বাঙ্গ সুন্দর, এই যে বলার জোর, দাপট, সততা, সত্যতা, এ দেখাবার জন্যে না পাঁজরেরও জোর লাগে। তাকে আবার একটা লেখায় আমার এক কবি বন্ধু জোর লাগে এই লেখা লিখতে, মনে হয়েছিল যে এই শব্দটা আমার কাছে চলে এলো। সেই গুরুদেব লিখলেন, অতীতে যা হারিয়েছি বলে নিঃশ্বাস ফেলি, তার সাথে অনেক হারিয়েছি যা সুন্দর, সুন্দর নয়, সুখকর নয়, কিন্তু সেগুলো অতীত নয়, আসলে বিনষ্ট সময়। অনেক কিছু হারিয়েছি, যে হারানোগুলো সুন্দর ছিল না তাকে আমি বিনষ্ট সময় বলেছি। যা সুন্দর
যা সুখের তা চির অতীত, যা সুন্দর নয়, সৎ নয়, তাকে তিনি অকপটে বিনষ্ট করলেন। রবীন্দ্রনাথ যখন তিনি দেখছেন যে কাব্য বোঝার কাজে কেউ কেউ কবির সাহায্য চেয়ে, তারা ভুলে যান কাব্য লেখেন তিনি এক মানুষ, আর যিনি ব্যাখ্যা করেন তিনি অন্য মানুষ। এই ব্যাখ্যাকর্তা আর পাঠক কতটা উদার হলে তিনি বলতে পারেন যে আমি এবং আমার এক পাঠক দুজনেই সমগোত্রীয়। রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে এ রাত হয়ে যায়, ভোর হয়ে যাবে। তো আজকের প্রায় 12টা বাজতে চলল। রবীন্দ্রনাথকে স্মরণ করে আমি শুধু তার একটা গানই আমি পাঠ করছি। তুলিতে ভুল করেছি প্রেমেরও সাধনে, তোমায় বাঁধবো কিসে মধুর বাঁধনে, ভোলাবো না মায়ার ছলে, রইব তোমার চরণ, মোয়ের ছায়া ফেলবো না মোর হাসির কাঁদনে, রইল শুধু বেদভরা আশা, রইল শুধু প্রাণের নীরব ভাষা, কি চোখে নাকি যদি আঁখি নাই বা ভোলাই, রঙের ফাঁদে ভুল করেছি প্রেমেরও সাধনে। কেটে গেছে, আমি জানি বোধহয় অনেকেই শুয়েও পড়েছে। তো আজকের আমি আমার এইটুকুনি রবি প্রণাম দিয়ে আমার সমস্ত স্বপ্ন এবং আমার পাঠককুলকে আমার ধন্যবাদ জানালাম, আর রবি ঠাকুরকে জানাই আমার হৃদয়ের